তিন দফা দাবিতে শাহবাগে বিক্ষোভ কর্মসূচি পালন করছেন বিডিআর বিদ্রোহের ঘটনায় চাকরিচ্যুত বিডিআর সদস্য ও ভুক্তভোগীদের পরিবার। রাজধানীর পিলখানায় বিডিআর বিদ্রোহের হত্যা মামলার পুনঃতদন্ত ও ন্যায় বিচার নিশ্চিত এবং কারাবন্দীদের মুক্তিসহ তিন দফা দাবিতে অবস্থান কর্মসূচি পালন করছেন তারা। তাদের দাবিগুলোর মধ্যে রয়েছে পিলখানা হত্যাকাণ্ডে দণ্ডিত বিডিআর সদস্যদের মুক্তি, মিথ্যা মামলা বাতিল, চাকরিচ্যুতদের পুনর্বহাল ও পুনর্বাসন এবং পিলখানা হত্যা মামলায় পুনঃতদন্ত ও ন্যায় বিচার নিশ্চিত করা। পরে তিন দফা দাবি আদায়ে শাহবাগ চত্বর ব্লকেট করার জন্য শহীদ মিনার থেকে পদযাত্রা শুরু হয়। বিদ্রোহের তকমা দিয়ে পিলখানা সহ সারা বাংলাদেশে 18,519 জন বিডিআরকে অন্যায়ভাবে চাকরিচ্যুত করে। যে পিলখানা হত্যাকাণ্ড নারকীয় হয়েছে তখন থেকে অবহেলিত আমাদের অন্যায়ভাবে আপনার মিথ্যা মামলা দিয়ে সারা বাংলাদেশ ব্যাপী প্রায় 43টা স্থাপনায় হাজার হাজার বিডিআরকে চাকরিচ্যুত করা হয়েছে এবং বিভিন্ন জেল জরিমানা করা হয়েছে। ন্যায্য অধিকার, ন্যায্য দাবি, ন্যায্য আন্দোলন মেনে না নিলে আমরা আমরণ অনশন এখানে পালন করব। দর্শক, এই মুহূর্তে শাহবাগ চত্বরে আছেন সহকর্মী আবু সাইদ আপু, আমরা যুক্ত হচ্ছি তার সাথে। অপু, শাহবাগ চত্বর ব্লকেট কর্মসূচির কি খবর আছে আপনার কাছে জানাবেন? সৌদা, আপনাকে ধন্যবাদ। আপনার মাধ্যমে আমি দর্শকদেরকে জানাতে চাই, গতকালকে থেকে কিন্তু যারা নিরাপদ বিডিআর রয়েছেন এবং যারা জেলে রয়েছেন, যারা চাকরিচ্যুত হয়েছেন, তাদের মুক্তির দাবিতে কিন্তু গতকালকে থেকে কিন্তু বিডিআর যে পরিবারের সদস্যরা রয়েছেন এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন একত্রতা ঘোষণা করে তারা কিন্তু আন্দোলন কর্মসূচি তারা চালিয়ে আসছিলেন এবং গতকাল কিন্তু প্রধান উপদেষ্টার সঙ্গেও কিন্তু তারা 9 জন দেখা করতে গিয়েছিলেন। সেখান থেকে তারা আশ্বাসের বাণী পেয়েছিলেন যে বিষয়টি নিয়ে তারা বসবেন, কিন্তু তাদের সেই প্রত্যাশা অনুযায়ী সেই দাবি পূরণ না হওয়ার কারণে আজকে কিন্তু গতকালকে কর্মসূচি ঘোষণা করেছিল শাহবাগ ব্লকের কর্মসূচি, সেই ধারাবাহিকতায় আজকেও কিন্তু সকালে 10টার কেন্দ্রীয় শহীদ মিনারে সবাই জড়ো হয় এবং জড়ো হওয়ার পরে কিন্তু তারা আস্তে আস্তে করে শাহবাগের দিকে আসতে থাকে। কিন্তু শাহবাগে যখন আসতে থাকে তখন পুলিশ বাধার মুখে পড়ে এবং বাধার মুখে পড়ে যাওয়ার পরে কিন্তু পুলিশ আসলে ব্যারিকেড দিয়ে তাদেরকে আটকানোর চেষ্টা করলে সেই ব্যারিকেড ভেঙে কিন্তু আস্তে আস্তে তারা এই শাহবাগের দিকে আসলে প্রবেশ করতে থাকে। এখানে যারা বিডিআর সদস্যরা আছেন, আমি তাদের সাথে কথা বলেছি, তারা একটা কথা, তাদের চাকরি তারা ফেরত পেতে চায়। তাদের যে বক্তব্য যে ফ্যাসিস্ট সরকারের আমলে বা ফ্যাসিস্ট সরকারের সময় তারা যে কুয়ের শিকার হয়েছেন, তারা যে ভারতের এজেন্ডার শিকার হয়েছেন, সেই বিষয়টি তারা বলছেন এবং এই জায়গা থেকে তারা আসলে বেরোয় আসতে চায়। এই জন্য বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কাছে তারা বারবার দাবি জানিয়েছেন যে বিডিআর সদস্য থেকে যেন যারা নিরাপরাধ বিডিআর সদস্য রয়েছেন তাদেরকে যেমন মুক্তি যেমন দেওয়া হয়, তেমনই পাশাপাশি অন্যদিকে আরেকটি বিষয় হচ্ছে যে সরকার যেন তাড়াতাড়ি সিদ্ধান্ত নেয় যাতে করে এই সব কর্মসূচি করলে যে নগরবাসীর জনদুর্ভোগ সেটা আসলে বেড়েই চলবে। সেই বিষয়টি মাথায় রেখে বর্তমান সরকার যেন এই বিষয়টি আসলে তাৎক্ষণিকভাবে পদক্ষেপ নেয় এবং যতক্ষণ না পর্যন্ত আসলে তাদের দাবি মেনে নেওয়া হবে ততক্ষণ পর্যন্ত তারা এই শাহবাগে অবস্থান করবে, এমনটি কিন্তু তারা ঘোষণা দিয়েছেন। এবং কিছুক্ষণ আগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় অন্যতম সমন্বয়ক মাহিন যখন গণমাধ্যম কর্মীদের সাথে কথা বলছিলেন, তিনি স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন আগামী 2 দিন আসলে গণপদযাত্রা তারা পালন করবেন। এরপরে যদি দাবি মেনে না হয় তাহলে সেক্ষেত্রে তারা তীব্র থেকে আরো তীব্র আন্দোলনে তারা যাবেন, এমনটি কিন্তু তারা প্রত্যাশা ব্যক্ত করেছেন। কিন্তু এখানে যারা বিডিআর সদস্যরা রয়েছেন, যারা জওয়ানরা রয়েছেন, যাদের পরিবারের সদস্যরা রয়েছেন, তাদের একটাই কথা, যতক্ষণ না পর্যন্ত দাবি মেনে নেওয়া না হবে ততক্ষণ পর্যন্ত এই শাহবাগের এই জায়গাটিতে তারা অবস্থান করবেন, তারা কোথাও যাবেন না। প্রয়োজনে তারা আমরণ অনশনে তারা যাবেন, এমনটি তারা জানিয়েছেন। আমরা আপনাদের জানতে চাই, আপনারা যে এখানে আন্দোলন করতে আসছেন, আপনাদের দাবি যদি পূরণ না হয় সেক্ষেত্রে আপনাদের অবস্থান কি থাকবে? আমাদের যারা নেতৃত্ব দিচ্ছে ওদের কাজ জানেন, আমাদের দাবি যতক্ষণ পর্যন্ত না পূরণ করা হবে ততক্ষণ পর্যন্ত আমাদের দাবি চলতে থাকবে, অবস্থান চলতে থাকবে। গতকালকে তো এরকম আশ্বাস পেয়েছিলেন? গতকাল কোনো আশ্বাস পাই নাই, বিধায়ী আমাদের কর্মসূচি এখানে আমরা এতদিন পড়াই শান্তিপূর্ণ কর্মসূচি দিয়ে এসেছিলাম, শহীদ মিনারে অবস্থান নিচ্ছিলাম যাতে জনগণের কোনো রকম সমস্যা সৃষ্টি না হয়। কিন্তু সরকার কোনো উদ্যোগ না নেওয়ার কারণে আমরা বাধ্য হয়েছি রাজপথে অংশগ্রহণ করার জন্য। তাই আমরা যতক্ষণ পর্যন্ত আমাদের দাবি পূর্ণ না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা রাজপথ ছাড়বো না। আপনারা ইতিমধ্যে কিন্তু একটু বলেছেন, অনেক বিডিআর
জন সদস্য রয়েছেন তারা বলেছেন যে তারা আমরণ অনশনেও যাবেন, এরকম ঘোষণা দিয়েছেন। তা সেক্ষেত্রে কি আপনারা কি যতক্ষণ দাবি না মানা হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু এই স্বাভাবিক অবস্থান করবেন? হ্যাঁ, আমরা একসাথে একই মত। আমরা 64 জেলা থেকে লোক এসেছি, আরও আসছে। আমরা অনবরত আন্দোলন চালিয়ে যাব যতদিন পর্যন্ত সরকার আমাদের দাবি না মানে। আমাদের আর কোনো সরকারের সাথে আর কোনো আপোষ নাই দাবি না মানার পর্যন্ত। সদা আপনি শুনছিলেন, আসলে এখানে যারা আসছেন তাদের একটাই দাবি যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার নির্বাহী আদেশের ক্ষমতা বলে হোক, যেভাবে হোক, যারা আসলে নিরাপদ সদস্য রয়েছেন, বিডিআর সদস্য, তাদের মুক্তির পাশাপাশি যেন যারা চাকরিচ্যুত হয়েছেন তাদেরকে চাকরিতে পুনর্বহাল করা হয়, সেই দাবিটা ছিল তাদের মুখে। এবং যতক্ষণ না পর্যন্ত দাবি মানা না হবে ততক্ষণ তারা রাজপথ ছাড়বে না। তো সদা, এটাই ছিল শাহবাগ থেকে আমার কাছে সর্বশেষ খবর। সদা। অপু, আপনাকে ধন্যবাদ। দর্শক, শাহবাগ থেকে ব্লকেট কর্মসূচি সর্বশেষ সংবাদ শুনছিলাম আমাদের সহকর্মী আবু সাইদ অপুর কাছ থেকে। এবারে অন্যান্য প্রসঙ্গ। রাজধানীর বকশীবাজারে আলিয়া মাদ্রাসা মাঠে স্থাপিত বিশেষ আদালতের একটি কক্ষে আগুন দেওয়া হয়েছে। আগুনে কিছু নথিপত্র ও আসবাবপত্র পুড়ে গেছে। ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ ও সেনাবাহিনী। আজ এই অস্থায়ী আদালতে বিডিআর বিদ্রোহ মামলার জামিন শুনানি হবার কথা ছিল, তবে সার্বিক পরিস্থিতিতে বিচার কাজ চালানো সম্ভব নয় বলে জানিয়েছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী। মন্ত্রণালয়ের সাথে আলোচনা করে জানানো হবে শুনানির পরবর্তী তারিখ ও স্থান। সাইদুর রহমান আবিরের রিপোর্ট। রাজধানীর বকশীবাজারে আলিয়া মাদ্রাসা মাঠ, যেখানে বিশেষ কয়েকটি মামলার কার্যক্রম পরিচালনার জন্য বেশ কয়েক বছর আগেই তৈরি করা হয় অস্থায়ী বিশেষ আদালত। বিডিআর বিদ্রোহের মামলা পরিচালনাও করা হয় এই অস্থায়ী আদালতে। কার্যক্রমের ধারাবাহিকতার অংশ হিসেবে বৃহস্পতিবার সকালে জেল হাজতে থাকা বিডিআর সদস্যদের জামিন আবেদনের শুনানি হওয়ার কথা থাকলেও কার্যক্রম পরিচালনা করা সম্ভব হয়নি। বুধবার রাতে এই আদালতের ইজলাস কক্ষে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে, পুড়ে যায় পুরো কক্ষ। পরিদর্শনে আসেন বিচারক, আসামি ও রাষ্ট্রপক্ষের আইনজীবীদের সাথে নিয়ে পরিদর্শন করেন তিনি। সংক্ষিপ্ত আলোচনার পর এই আদালতের কার্যক্রম পরিচালনা না করার সিদ্ধান্ত জানান বিচারক আদালত ত্যাগের পর এ বিষয়ে বিস্তারিত জানায় প্রসিকিউশন। নিঃসন্দেহে এখানে আদালত পরিচালনা করার মতো কোনো প্রেক্ষাপট নাই, এটা উনি অবহিত হলেন, একমত হলেন। আর পরবর্তী তারিখটা কবে হবে, আমরা এখান থেকে যাওয়ার পরে আসামি পক্ষের আইনজীবী এবং সরকার পক্ষের আইনজীবী সহ আমরা ওনার সাথে কথা বলবো। উনি আমাদেরকে ইনভাইট করে গেছেন, সেখানে আলোচনা করে আজকেই জানিয়ে দেওয়া হবে পরবর্তী তারিখ, এবং এটা চেষ্টা করা হবে দ্রুততম সময়ের ভিতরে এটা তারিখ নির্ধারণ করার জন্য। সৃষ্ট পরিস্থিতি ও বারবার তারিখ পরিবর্তন হওয়ায় সমালোচনা করেন আসামি পক্ষের আইনজীবী। এখানে পুরো অস্থায়ী আদালত যেটা, সেটা পুরো সরকার হয়ে গেছে, পুরো পরিবেশ ধ্বংস হয়ে গেছে। সেই অবস্থার মধ্যে আজকে এখানে আছে। আমরা যেগুলো মনে করছি ইটস এ ডিলিটিং টেন্ডেন্সি। গভর্নমেন্ট যা করছেন এগুলো কোনো ভালো করছেন না। এই মরা মানুষকে, যে বাংলা একটি কথা আছে না, কয় মরারে মারকা, কয় সে নরে চরকা। যে মানুষগুলো মরে গেল, যে মানুষগুলো জীবনে শেষ হয়ে গেল, সেই মানুষগুলোকে শেষবারের মতো মারার জন্য গভর্নমেন্ট আজকে এই অসৎ উপায় অবলম্বন করলেন। অস্থায়ী এই আদালত সরিয়ে নিয়ে মাদ্রাসার স্বাভাবিক কার্যক্রম ফিরিয়ে আনার দাবিতে আদালতের চারপাশের সড়ক অবরোধ করে শিক্ষার্থীরা। সাইদুর রহমান আবির, মাই টিভি, ঢাকা। ক্ষমতায় টিকে থাকতে অসুস্থ প্রতিযোগিতা শুরু হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, নির্বাচন ছাড়া সংস্কার পরিপূর্ণতা পাবে না। দুপুরে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে রাজবন্দির জবানবন্দি শীর্ষক বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। বিতর্কে না জড়িয়ে সবাইকে ঐক্যবদ্ধ থাকারও আহ্বান জানান বিএনপি মহাসচিব। আমাদের যে ত্যাগ, আমাদের জনগণের, আমাদের ছাত্রদের, আমাদের যুবকদের, আমাদের স্বেচ্ছাসেবকদের, আমাদের মহিলাদের, এটা কোনো মতেই বৃথা যাবে না, বৃথা যায়নি। আমরা তো অন্তত ফ্যাসিবাদকে সরাতে পেরেছি, তাড়াতে পেরেছি, তাই না? এইখানে আমরা যেন কোনো হীনমন্যতায় মানে আবহাওয়া। দুর্ভাগ্য আমাদের, দেখেন এখন এই হাসিনা চলে যাওয়ার পর থেকে, পালানোর পর থেকে আমরা কেন জানি না নিজেদেরকে আবার সেই পুরো বিশ্বাস ফিরিয়ে আনতে পারছি না, ঐক্যের জায়গাটাতে থাকতে পারছি না। কি দুর্ভাগ্য যে এখন যেটা শুরু হয়েছে, এটাকে আমি মনে করি এতটুকু সুস্থ ব্যাপার না, অসুস্থ একটা প্রতিযোগিতা শুরু হয়েছে ক্ষমতায় টিকে থাকবার জন্য। আর ক্ষমতা তো টিকে থাকবে তখনই যখন এটাকে তুমি
সেটেল করতে পারবে, স্টেবিলিটি আসবে, স্থিতিশীলতা আসবে। বিএনপির ও এর সহযোগী সংগঠনের ২,২৭৬ জন নেতাকর্মীকে ক্রসফায়ারে হত্যার অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দাখিল করেছে দলটি। সকাল ১১টার দিকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পক্ষে অভিযোগটি দায়ের করেন দলটির মামলা ও তথ্য বিষয়ক সমন্বয়ক সালাউদ্দিন খান। ২০০৮ সাল থেকে ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত সারা দেশের জেলা, উপজেলা, মহানগর ও ইউনিয়ন পর্যন্ত ক্রসফায়ার হত্যার অভিযোগ আনা হয়। এছাড়া ১৫৩ জনকে গুম করা হয়, যাদের মধ্যে অনেকে এখনও নিখোঁজ বলে উল্লেখ করা হয়। আমাদের দলের নির্দেশনা পেয়ে ২০০৮ সাল থেকে ২০২৪ সালের ৫ই আগস্ট পর্যন্ত এই ফ্যাসিস্ট সরকার, অবৈধ সরকার, এই যে আমাদের বিএনপিকে নির্মূল নিশ্চিহ্ন করার জন্য, দলের নেতাকর্মীদেরকে নেতাশূন্য করার জন্য, কর্মীদেরকে গুম করে, অপহরণ করে এ পর্যন্ত আমাদের প্রাপ্ত তথ্য অনুযায়ী ২২৭৬ জনকে আওয়ামী লীগের সন্ত্রাসীরা এবং কিছু আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ক্রসফায়ারের নামে হত্যা করেছে। যারা বাংলাদেশে এভাবে গুম হত্যা করবে, আমরা সহযোগিতা চাচ্ছি আমাদের মিডিয়া বন্ধুদের। আপনাদের মাধ্যমে আমরা সেই ২০০৮ সাল থেকে এই ঘটনার সাথে যারা জড়িত আছেন, আপনারাও আমাদেরকে সহযোগিতা করবেন, যাতে করে আপনারা প্রশিক্ষণ, তারপরে বিচার বিভাগ সব মিলে এই সমস্ত গুম হত্যার জন্য একটি সুন্দর বিচার। যুক্তরাজ্যের দ্য লন্ডন ক্লিনিক হাসপাতালে খালেদা জিয়াকে ভর্তি করা হয়েছে। সেখানে অধ্যাপক ও বিশেষজ্ঞ চিকিৎসক প্যাট্রিক কেনেডির তত্ত্বাবধানে তার চিকিৎসা শুরু হয়েছে। খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য AZM জাহিদ হোসেন এ তথ্য জানিয়েছেন। এর আগে হিথ্রো বিমানবন্দরে খালেদা জিয়াকে স্বাগত জানান তার ছেলে তারেক রহমান। এ সময় সেখানে এক আবেগঘন পরিবেশ সৃষ্টি হয়। আতিকুর রহমান তিতাসের রিপোর্ট। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে লন্ডন ক্লিনিকে ভর্তি করা হয়েছে। সেখানে অধ্যাপক প্যাট্রিক কেনেডির অধীনে চিকিৎসা চলবে সাবেক প্রধানমন্ত্রীর। রাতে বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডক্টর AZM জাহিদ হোসেন লন্ডনে সাংবাদিকদের তথ্য জানান। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী বেগম খালেদা জিয়ার চিকিৎসা চলবে বলেও জানান তিনি। লন্ডন ক্লিনিকের সম্মানিত চিকিৎসক প্যাট্রিক কেনেডির অধীন উনি ভর্তি থেকে যে সকল চিকিৎসক, বিশেষজ্ঞ চিকিৎসকের ওনার পরামর্শ নেওয়া প্রয়োজন, সেগুলি বের করে পরবর্তীতে আপনার আবারও আমাদের যে বাংলাদেশ থেকে মেডিকেল বোর্ডের সদস্যরা এসছেন তাদের সাথে আবারও আলোচনা করবেন। পরবর্তীতে আপনার ওনার চিকিৎসা ওই লাইনেই শুরু হবে এবং অলরেডি শুরু হয়েছে। বুধবার বাংলাদেশ সময় বেলা ৩টার দিকে খালেদা জিয়াকে বহনকারী কাতারের আমিরের পাঠানো এয়ার অ্যাম্বুলেন্সটি হিথ্রো বিমানবন্দরে অবতরণ করে। বিমানবন্দরে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও খালেদা জিয়ার ছেলে তারেক রহমান, পুত্রবধূ ডাক্তার জোবাইদুর রহমান তাকে স্বাগত জানান। দীর্ঘ ৭ বছর পর মাকে কাছে পেয়ে বিমানবন্দরে কিছুক্ষণ তাকে জড়িয়ে রাখেন তারেক রহমান। এ সময় সেখানে এক আবেগঘন পরিবেশ সৃষ্টি হয়। লন্ডনের স্থানীয় সময় বুধবার সকাল 10:15 তারেক রহমান মাকে নিয়ে লন্ডন ক্লিনিকের উদ্দেশ্যে রওনা হন। বেলা 11টা নাগাদ হাসপাতাল পৌঁছান তারা। খালেদা জিয়া দীর্ঘ ভ্রমণ করে আসার পরও বিমানবন্দর থেকে অ্যাম্বুলেন্সে না উঠে ছেলে তারেক রহমানের গাড়িতে করেই হাসপাতালে পৌঁছান। 7.5 বছর আগে যুক্তরাজ্যে চিকিৎসা নিতে গিয়েছিলেন খালেদা জিয়া। সেবার চোখ ও পায়ের চিকিৎসা নিয়েছিলেন। লিভার সিরোসিস, হৃদরোগ, ফুসফুস, আর্থ্রাইটিস, কিড ডায়াবেটিস সহ নানা জটিলতায় ভুগছেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। আতিকুর রহমান তিতাস, মাই টিভি। ৪৩তম পিসিএসে বাদ পড়া ২২৭ জনের মধ্যে বেশিরভাগই চাকুরি ফেরত পাচ্ছে। খুব শীঘ্রই প্রজ্ঞাপন জারি করা হবে বলে জানিয়েছেন জনপ্রশাসন সচিব ডক্টর মোহাম্মদ মুখলেসুর রহমান। তিনি জানান, আগামী জুন মাসের মধ্যেই প্রদান করা হবে মহার্ঘ ভাতা। পেনশন গ্রহণকারীরাও এবছর মহার্ঘ ভাতা পাবেন বলেও জানান জনপ্রশাসন সচিব। ৪৩তম পিসিএস এর গেজেট হয়েছে। 15 তারিখে যোগদান করবেন তারা। পর্যালোচনা দেয় কিছু লোকের নাম বিবেচনা করার জন্য আজকে মিটিং হচ্ছে। আজকের মিটিংয়ে দেখা গেল তারা 247 জন, 247 সর্বশেষ যারা মেডিকেল বাদ দিয়ে, মেডিকেলে স্বেচ্ছায় অনেকে আসেনি, তারা চাকরি করবে না। কিন্তু 227 জনকে দিয়ে আমরা পুনর্বিবেচনা করার জন্য আমরা যেটাকে বলি ইনভেস্টিগেশন অথবা তদন্ত, এই কাজ করে আমাদের একটা পর্যায়ে আসলো। আমরা আশাবাদী এই যে 227 বললাম, এর মেজরিটি, মোর দ্যান মেজরিটি আপনারা এই যেভাবে বিজ্ঞাপন জারি হয়েছে যারা নর্মাল, তাদের পক্ষেও জারি হবে।
এটা একটা সময়ের ব্যাপার, জাস্ট ইট ইজ অনগোয়িং প্রসেস। মানবতা বিরোধী অপরাধের মামলায় জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামের মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে রিভিউ আবেদনের শুনানির জন্য আগামী 23 জানুয়ারি দিন ধার্য করেছেন আপিল বিভাগ। সকালে প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রিফাত আহমেদের নেতৃত্বে 5 বিচারপতির আপিল বেঞ্চ এই আদেশ দেন। 2019 সালের 23 অক্টোবর মানবতা বিরোধী অপরাধের মামলায় জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামের মৃত্যুদণ্ডের রায় বহাল রাখেন আপিল বিভাগ। সেই সময়কার প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন আপিল বিভাগ এ রায় দেন। পরে এই রায়ের বিরুদ্ধে রিভিউ আবেদন করেন জামায়াত নেতা আজহারুল ইসলাম। 2014 সালের 30 ডিসেম্বর আজহারকে মৃত্যুদণ্ডাদেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। চালের দাম বেড়ে যাওয়ায় মানুষের কষ্ট হচ্ছে স্বীকার করে বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন বলেছেন, ভারত, পাকিস্তান এবং মিয়ানমার থেকে কয়েক মেট্রিক টন চাল আমদানি করা হচ্ছে এবং চালের মজুদে কোনো ঘাটতি নেই। ফলে কিছুদিনের মধ্যেই চালের দাম কমে আসবে বলেও জানান বাণিজ্য উপদেষ্টা। সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয় সম্মেলন কক্ষে তুরস্কের বাণিজ্য মন্ত্রী প্রফেসর ডক্টর ওমর বলাতের নেতৃত্বে একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের সাথে বৈঠক শেষে তিনি এসব কথা বলেন। ইতিমধ্যেই বাংলাদেশে সেবা ও উৎপাদন খাতে তুরস্কের $300 মিলিয়ন বিনিয়োগ রয়েছে উল্লেখ করে উপদেষ্টা বলেন, দেশটি বাংলাদেশের সামরিক খাতেও বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছে। আমরা যে জিনিসগুলো আপনাদেরকে প্রাথমিকভাবে বললাম যে আমরা খাদ্য থেকে শুরু করে আমাদের শিল্প, আমাদের স্বাস্থ্য, আমাদের ইন্ডাস্ট্রির, আমাদের বিনিয়োগ ক্ষেত্রে যেসব জিনিসগুলো আমরা যদি তাদের জন্য বিশেষায়িত কোনো ইকোনমিক জোনও প্রতিষ্ঠা করতে হয়, আমাদের যদিও বেশ কিছু ইকোনমিক জোন অলরেডি ইন ফাংশন, তো সেগুলো সহ আমরা প্লাস ওনাদের টার্কিশ যে কনস্ট্রাকশন অ্যাসোসিয়েশনের ওনারাও এসছেন, ওনারাও আমাদের রিনিউয়েবল এনার্জিতে আগ্রহ প্রকাশ করেছেন। ওনাদের মেশিনারি ইন্ডাস্ট্রি যেখানে আমাদের বাংলাদেশের শিল্পায়নের ক্ষেত্রে সেক্ষেত্রে আগ্রহ করেছেন। ওনারা আমাদের অবকাঠামো খাতে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছেন। সাভারে গভীর রাতে যাত্রীবাহী বাস ও অ্যাম্বুলেন্সের সংঘর্ষে অগ্নিদগ্ধ হয়ে ঘটনাস্থলে মারা গেছেন নারীসহ 4 জন। এ সময় আহত হয়েছেন আরও অন্তত 15 জন। রাত 2টার দিকে ঢাকা আরিচা মহাসড়কের সাভার রাজফুরবাড়িয়া পুলিশ টাউনের সামনে এই ঘটনা ঘটে। এ সময় আগুন ছড়িয়ে পড়ে আরও একটি গাড়িতে এবং মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে প্রায় 2 ঘন্টা চেষ্টা করে ফায়ার সার্ভিসের 3টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানায় পুলিশ। সাভার হাইওয়ে থানার ওসি শওকাতুল আলম বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে অ্যাম্বুলেন্সের গ্যাস সিলিন্ডার থেকে আগুনের সূত্রপাত হয়েছে। এই ঘটনায় ঢাকা আরিচা মহাসড়কে কয়েক ঘন্টা যান চলাচল বন্ধ থাকলেও বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে। সারা দেশে মৃদু শৈত্যপ্রবাহের ধারা অব্যাহত থাকবে বলে জানিয়েছেন আবহাওয়াবিদ ডক্টর মোহাম্মদ আবুল কালাম মল্লিক। শীতের পারদ অব্যাহত থাকার কথা তুলে ধরে এই আবহাওয়াবিদ বলেন, নওগাঁর বদলগাছি ও পঞ্চগড়ের তেঁতুলিয়ায় 9.5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বিরাজ করছে। তবে ঢাকার তাপমাত্রা সন্ধ্যার পর থেকে আগামী কয়েকদিন 14 থেকে 15 ডিগ্রি সেলসিয়াস বিরাজ সহ হিমেল বাতাস থাকবে বলেও জানান ডক্টর মোহাম্মদ আবুল কালাম মল্লিক। ঢাকায় যেহেতু আরবান হিট আইল্যান্ড হিসেবে ট্রিট করা হয়, ঢাকা সবচেয়ে মোস্ট ডেন্স পপুলেটেড এরিয়া। রাতের বেলা ডিজেল চালিত ট্রাক চলাচল করে। তাছাড়া ইন্ডাস্ট্রিয়াল প্রোন এরিয়া, চারিদিকে জলাধারের সংখ্যা কম, ভেজিটেশনের কভারেজও কম এবং শুটিং পার্টিকেল এবং শর্ট লাইফ ক্লাইমেট পলিউটেন্টসের আধিক্য এবং ঢাকা কিন্তু সবচেয়ে বিশ্বের দূষিত নগরীও বটে। এইসব শর্ট লাইফ ক্লাইমেট পলিউটেন্টস এবং দূষিত কণার বৈশিষ্ট্য হলো তাপকে একটু আটকে রাখে। চিকিৎসক সংকট ও অকেজো হয়ে পড়ে থাকা যন্ত্রপাতির কারণে বেহাল দশায় সাতক্ষীরা সদর হাসপাতাল। আধুনিক যন্ত্রপাতিগুলো মেরামতের অভাবে এর সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে সাধারণ মানুষ। নিম্নমানের খাদ্য সরবরাহ ও অপরিচ্ছন্নতার অভিযোগও থাকলেও কার্যকর পদক্ষেপ নেই কর্তৃপক্ষের। সাতক্ষীরা প্রতিনিধি ফজল হক বাবুর রিপোর্ট জানাচ্ছেন ইলিয়াস কমল।
সাতক্ষীরার মানুষের স্বাস্থ্যসেবার একমাত্র অবলম্বন সদর হাসপাতালটিতে ২৭টি পদের বিপরীতে ডাক্তার রয়েছে মাত্র ১৫ জন। হাসপাতালটিতে সার্জারি, মেডিসিন ও গাইনির মতো গুরুত্বপূর্ণ ডিপার্টমেন্টে নেই কোনো কনসালটেন্ট, নেই কোনো অ্যানাস্থেশিয়া ডাক্তারও। ফলে ইনডোর ও আউটডোরে প্রতিনিয়ত ভোগান্তির শিকার হচ্ছেন চিকিৎসা নিতে আসা রোগী ও তাদের স্বজনরা। কালকে বৈকালে ভর্তি করলাম, ভর্তি করার পরে এখনো অবধি কোনো ডাক্তার নাই। চেম্বারে রুগী দেখার জন্য পরপর এই 2 দিন আমরা ফিরে যাচ্ছি। যে গাইনি ডাক্তারগুলো আছে তারা নিয়মিত চেম্বারে আসে না, কিন্তু বাইরে গেলে তাদেরকে পাওয়া যায়। নিয়মিত আসে না, ফোন দেওয়ার পরে আসে, তা বাদ বাকি আপনারা নার্স আছে, ওরাই চিকিৎসা করে। হাসপাতালটিতে আধুনিক সকল যন্ত্রপাতি থাকলেও দীর্ঘদিন অকেজো হয়ে পড়ে আছে সিটি স্ক্যান মেশিন, ফলে কাঙ্ক্ষিত সেবা থেকে বঞ্চিত রোগীরা। বাইরে থেকে এক্সরে করে এনে এখানে আমরা ট্রিটমেন্ট করাচ্ছি, কিন্তু সেভাবে আমাদের ট্রিটমেন্টও দিচ্ছে না। আমরা চাই এখানে সুষ্ঠুভাবে চিকিৎসা হোক। সাতক্ষীরা সদরে যেভাবে রোগীদের চাহিদা সেভাবে চিকিৎসা করাতে পারছেন না। ইসিজি, আল্ট্রাসাউন্ড এগুলো সব সেবা ভালোভাবেই চালু আছে, শুধুমাত্র সিটি স্ক্যান সেবাটা চালু নেই। নিম্নমানের খাদ্য সরবরাহ ও অপরিচ্ছন্ন পরিবেশ নিয়েও রয়েছে বিস্তর অভিযোগ। বাথরুম দুর্গন্ধ, এত কোনো মানুষজন জাতি পাইতেছ না। হাসপাতালে তো যা ভাত তরকারি দেয় তা খাওয়া যায় না, যা খাদ্য দেয় এ খাই আরো অসুস্থ হয়ে যাচ্ছে। জানে ঝোলতা है পানি ये तो রুগীরা আমরা খাতে পারি না, তা রুগীরা খাতে পারে। ডাউল রান্না, তো ডাউলের ঝোল মানে পাতলার পানি এক সাইডে আর নিচে ডাউল আর এক সাইডে। ডাক্তার স্বল্পতার কথা স্বীকার করেই সিভিল সার্জন জানালেন ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে বারবার চাহিদাপত্র দিয়েও সমাধান হয়নি। এই মুহূর্তে যদি আমরা একজন মেডিসিন কনসালটেন্ট এবং একজন গাইনি কনসালটেন্ট পাইতাম, তাহলে আসলে আমাদের সার্ভিস দেওয়াটা আরো উন্নত সেবা আমরা দিতে পারতাম। একই সঙ্গে ২০১৪-১৫ অর্থ বছরে খাদ্য সরবরাহকারী ঠিকাদার কোর্টে মামলা করায় নতুন করে টেন্ডার দেওয়া যাচ্ছে না। তবে আগামী শুনানিতে আমাদের পক্ষে রায় পেলে মানসম্মত খাদ্য সরবরাহের আশ্বাস দিয়েছে সিভিল সার্জন। আসলে ওই কেসের কারণে আমরা এখন রোগীদেরকে ওই সেই আগের নিয়মে, পুরনো নিয়মে ১২৫ টাকার খাবার দিতে বাধ্য হচ্ছে। হাসপাতালটিতে চিকিৎসার যথোপযুক্ত পরিবেশ নিশ্চিতে দ্রুত ও কার্যকর পদক্ষেপ নেবে সরকার, এমনটাই প্রত্যাশা স্থানীয়দের। ইলিয়াস কমল, মাই টিভি। চট্টগ্রাম আদালতের সরকারি কৌশলী কক্ষের সামনের বারান্দা থেকে গায়েব হওয়া মামলার নথির বস্তা ভাঙাড়ির দোকান থেকে উদ্ধার করেছে পুলিশ। এই ঘটনায় এক চা বিক্রেতাকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল করিম। পুলিশ জানায় চুরি যাওয়া নথিগুলো পাথরঘাটা এলাকার একটি ভাঙাড়ির দোকানে ১৬ টাকা কেজি দরে বিক্রি করা হয়। গত ২ দিনের আদালতের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে পুলিশ সন্দেহভাজন একজনকে শনাক্ত করে। তার স্বীকারোক্তির ভিত্তিতে বৃহস্পতিবার ভোর রাতে ৯ বস্তা নথি উদ্ধার করা হয়। গত ৫ জানুয়ারি চট্টগ্রাম আদালত ভবনের ৩য় তলার বারান্দায় প্রায় ২ বছর ধরে রক্ষিত ১৯১১টি কেস ডকেট চুরি হয়ে যায়। দেশের রাষ্ট্রীয় পদমর্যাদার ক্রম ঠিক রাখতে আপিল বিভাগে দ্রুত রিভিউ শুনানির আবেদন করেছে বিচারকদের সংগঠন জুডিশিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশন। সকালে প্রধান বিচারপতির নেতৃত্বাধীন ৫ সদস্যের আপিল বিভাগে আইনজীবী ব্যারিস্টার নিহাত কবির এই আবেদন করেন। এ সময় তিনি আপিল বিভাগকে বলেন, এটি দ্রুত শুনানি হওয়া উচিত, কারণ রাষ্ট্রীয় পদমর্যাদাক্রমের এটি ঠিক মতো হয় না। পরে প্রধান বিচারপতির রাষ্ট্রীয় পদমর্যাদাক্রমের এই মামলা শুনানি করতে ১৬ জানুয়ারি আইটেম 10 এ রাখতে বলেন। এর আগে ২০১৫ সালের ১১ জানুয়ারি রাষ্ট্রীয় পদমর্যাদাক্রম ঠিক করে রায় দেন আপিল বিভাগ, যার পূর্ণাঙ্গ রায় প্রকাশ হয় ২০১৬ সালের ১০ নভেম্বর। রায়ে বলা হয়, রাষ্ট্রীয় পদমর্যাদাক্রমে কেবল রাষ্ট্রীয় আচার অনুষ্ঠানের ক্ষেত্রে ব্যবহার করা যাবে।